আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই ন্যারেশন কাকে বলে। দেখো, ন্যারেশন শব্দের অর্থ হলো বর্ণনা। ন্যারেশন শব্দের অর্থ কি? বর্ণনা। আর ন্যারেশন শব্দটি ন্যারেট ভার্ব থেকে এসেছে, যার অর্থ হলো বর্ণনা করা। তো ন্যারেশনের সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে এইভাবে বলতে পারি, আমরা যখন কোনো বক্তার আমরা যখন কোনো বক্তার বক্তব্য শুনে, কোনো বক্তার বক্তব্য বা কথা শুনে, আমরা যখন কোনো বক্তার বক্তব্য বা কথা শুনে তা অন্য কারো কাছে বর্ণনা করি, তাকে ন্যারেশন বলে। বর্ণনা করি তাকে ন্যারেশন বলে। NARRATION, ন্যারেশন বলে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম ন্যারেশন কাকে বলে? যে আমরা যখন কোনো ব্যক্তির কথা বা বক্তব্য শুনে সেই কথাটা বা বক্তব্যটা অন্য কোনো ব্যক্তির কাছে বর্ণনা করি, এই যে বর্ণনা করার বিষয়টা, এই বর্ণনাটাকেই ন্যারেশন বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা ন্যারেশনের ডেফিনেশনটা আশা করি বুঝতে পারছো, যে আমরা যখন কোনো ব্যক্তির বা কোনো বক্তার কথা শুনে সেই কথাটা অন্য কারো কাছে বর্ণনা করি, তাকে ন্যারেশন বলে। একটা উদাহরণ যদি আমরা দেই, দেখো এরকম দেখবা, হি said to me I am a teacher, TEACHER। এই যে এইখানে তোমরা উদাহরণটা দেখো, সে আমাকে বলল যে আমি হই একজন শিক্ষক। সে আমাকে কি বলল সেটা আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি। হি said to me I am a teacher। এই যে বর্ণনা করলাম, এই বর্ণনা করাটাকেই আসলে কি বলা হয় বলো তো? ন্যারেশন বলা হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম ন্যারেশন কাকে বলে। এরপরে দেখো, ন্যারেশন বা এই বর্ণনাটা দুই প্রকার বা দুই ধরনের হতে পারে। ন্যারেশন কয় প্রকার বলো তো? ন্যারেশন NARRATION, ন্যারেশন দুই প্রকার। কয় প্রকার? ন্যারেশন দুই প্রকার। এক নাম্বার, এটাকে বলে ডিরেক্ট ন্যারেশন, DIRECT, ডিরেক্ট, NARRATION, ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? আমরা যখন কোনো বক্তার বক্তব্য শুনে তা হুবহু বর্ণনা করি, কোনো প্রকার পরিবর্তন না করে আমরা যখন বর্ণনা করি, তাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। এটাকে আমরা এইভাবে লিখব, কোনো বক্তার বক্তব্য, বক্তব্য বা কথা, ঠিক আছে, কোনো বক্তার বক্তব্য বা কথা যখন হুবহু বর্ণনা করা হয়, যখন হুবহু বলতে বোঝাচ্ছে কোনো প্রকার পরিবর্তন না করে, হুবহু বর্ণনা করা হয়। হুবহু কি করা হয় বলো তো? কোনো বক্তার বক্তব্য বা কথা যখন হুবহু বর্ণনা করা হয়, অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন না করে বর্ণনা করা হয়, তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। তাহলে আমরা কি জানলাম? কোনো বক্তার বক্তব্য বা কথা যখন কোনো প্রকার পরিবর্তন না করে, কোনো রূপ পরিবর্তন না করে বর্ণনা করা হয়, তাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেই। এর আগের উদাহরণটা একটা ডিরেক্ট ন্যারেশনের উদাহরণ ছিল। হি said to me I am LEARNING, I am learning English, ENGLISH। সে আমাকে বলল যে আমি ইংরেজি শিখতেছি। ঠিক আছে, এই যে এইখানে যে বর্ণনাটা করা হয়েছে, এই বর্ণনায় কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই। তাহলে আমরা জানলাম ন্যারেশন দুই প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হলো ডিরেক্ট ন্যারেশন, যেখানে কোনো বক্তার বক্তব্য বা কথা হুবহু বর্ণনা করা হয়েছে কোনো প্রকার পরিবর্তন না করে। এবং ডিরেক্ট ন্যারেশনগুলায় তোমরা দেখবা যে ডিরেক্ট ন্যারেশনের যে বক্তার বক্তব্যটাকে এরকম একটি চিহ্ন, যেটার নাম হলো ইনভার্টেড কমা,
ঠিক আছে, উদ্ধৃতি চিহ্ন এরকম ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়। এবং 2 নাম্বার ন্যারেশনটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। কি বলে বলো তো? INDIRECT, হ্যাঁ, ইনডিরেক্ট ন্যারেশন, NARRATION, ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে ডিরেক্ট ন্যারেশনে যখন হুবহু বলা হয়, কোনো প্রকার পরিবর্তন না করে বলা হয়, ঠিক ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে? বক্তার বক্তব্যটা কিছুটা পরিবর্তন হবে। বক্তার বক্তব্যটা কি হবে? কিছুটা পরিবর্তন করে বর্ণনা করা হবে। তাহলে আমরা বলতে পারি কোনো বক্তার বক্তব্য বা কথা যখন কিছুটা পরিবর্তন করে, কি বললাম আমি? কিছুটা পরিবর্তন করে, হ্যাঁ, বক্তার বক্তব্য বা কথা কিছুটা পরিবর্তন করে বর্ণনা করা হয়, কিছুটা পরিবর্তন করে বর্ণনা করা হয়, তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে? কোনো বক্তার বক্তব্য বা কথা যখন কিছুটা পরিবর্তন করে বর্ণনা করা হয়। যেমন আমি যদি এই সেন্টেন্সটা এখানে ইনডিরেক্ট ন্যারেশনে লিখি, তাহলে তোমরা দেখতে পারবা যে চেঞ্জটা কি কি হয়েছে। এখানে হি told me that he was learning, he was learning English, ENGLISH, হ্যাঁ। তাহলে এই উদাহরণটা দেখো, এটাই ডিরেক্ট ছিল, এটাকে আমি ইনডিরেক্ট করছি। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ লার্নিং ইংলিশ। তাহলে এখন পর্যন্ত একদম আমাদের এই ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমরা 3টা জিনিস শিখছি যে ন্যারেশন কাকে বলে। 1 নাম্বার আমরা শিখেছি যে যখন কোনো বক্তার বক্তব্য আমরা শুনে তা অন্য কারো কাছে বর্ণনা করি, তাকে ন্যারেশন বলে। এরপরে আমরা শিখেছি ন্যারেশন 2 প্রকার। 1 ডিরেক্ট ন্যারেশন, যেখানে বক্তার বক্তব্য কোনো প্রকার পরিবর্তন না করে হুবহু বলা হয়, তাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। এবং 2 নম্বরে আমরা শিখেছি কোনো বক্তার বক্তব্য বা কথা যখন কিছুটা পরিবর্তন করে বর্ণনা করা হয়, তাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমরা ন্যারেশনের যে সেন্টেন্সগুলো থাকে বা ন্যারেশনের প্রশ্নগুলোতে যে সেন্টেন্সগুলো থাকে, সেই সেন্টেন্সগুলো সম্পর্কে কিছুটা আলোচনা রয়েছে, সেটা আমরা করব। দেখো, ন্যারেশনের সেন্টেন্সগুলো সাধারণত 2টি অংশ থাকে। আমি একটু লিখে নিচ্ছি। হি সেড টু মি I am LEARNING, I am learning English, হ্যাঁ, ENGLISH, ঠিক আছে, I am learning English। এই বাক্যটা খেয়াল করো। এই বাক্যটার ভেতরে একটা অংশ আছে যেটা ইনভার্টেড কমার বাহিরে এবং আরেকটা অংশ রয়েছে যেটা ইনভার্টেড কমার ভেতরে। এই ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা আছে এটার নাম হলো রিপোর্টিং, REPORTING, রিপোর্টিং স্পিচ, SPEECH। তাহলে ইনভার্টেড কমার ভিতরে বাহিরে যে অংশটা রয়েছে সেটার নাম হলো রিপোর্টিং স্পিচ, এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে REPORTED, রিপোর্টেড স্পিচ, SPEECH। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, ন্যারেশনকে অনেক সময় স্পিচও বলা হয়। ডিরেক্ট ন্যারেশনকে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট স্পিচ নামেও আমরা ডাকি আর কি। তাহলে দেখো, আমরা দেখতে পারলাম ন্যারেশনের যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোতে 2টা অংশ থাকে। একটা অংশ ইনভার্টেড কমার ভেতরে এবং একটা অংশ থাকে ইনভার্টেড কমার বাহিরে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইনভার্টেড কমার ভিতরে এবং বাহিরের অংশগুলোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যে অংশটা ইনভার্টেড কমার বাহিরে থাকে সেই অংশটার নাম রিপোর্টিং স্পিচ, এবং যে অংশটা ইনভার্টেড কমার ভেতরে থাকে সেই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং এইখানে আমরা একটু দেখো, এখানে এই যে রিপোর্টিং স্পিচটা, এইখানে কিন্তু একটা রিপোর্টিং স্পিচটা সম্পূর্ণ রয়েছে। হি সেড টু মি। কখনো কখনো রিপোর্টিং স্পিচটা এমন থাকতে পারে যে সামন দিকে রয়েছে শুধুমাত্র লেখা রয়েছে হি সেড। কি লেখা রয়েছে বলো তো? হি সেড, রহিম সেড, শি সেড, করিম সেড, দে সেড, দ্য টিচার সেড, শুধুমাত্র এতটুকু থাকতে পারে, এবং এই টু মি অংশটুকু নাও থাকতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কখনো কখনো রিপোর্টিং স্পিচটা রিপোর্টেড স্পিচের পরেও থাকতে পারে। যেমন তোমাদেরকে
কখনো কখনো রিপোর্টিং স্পিচটা রিপোর্টেড স্পিচের পেছন দিকে বা পরেও থাকতে পারে। উদাহরণ হিসাবে যদি আমি লিখি, বিষয়টা এরকম দেখা যাবে তখন, আই এম LEARNING, আই এম লার্নিং ইংলিশ ENGLISH। হ্যাঁ, দেখো এটা হলো রিপোর্টেড স্পিচ, কারণ এই অংশটা ইনভার্টেড কমার ভিতরে, পিছনে এরকম থাকতে পারে, হি said to me, পিছনে এরকম থাকতে পারে, আই এম লার্নিং ইংলিশ হি said to me, এই অংশটা পিছনে এমন থাকতে পারে, পিছনে এরকমও থাকতে পারে, হি said, আবার পিছনে এরকমও থাকতে পারে, said he। তাহলে আমরা কি দেখলাম, যে রিপোর্টিং স্পিচটা সামনে থাকতে পারে, রিপোর্টেড স্পিচের সামনে থাকতে পারে হি said to me, কখনো কখনো রিপোর্টিং স্পিচটা অর্ধেক থাকতে পারে, শুধু হি said, কখনো কখনো রিপোর্টিং স্পিচটা পিছন দিকে থাকতে পারে বা রিপোর্টেড স্পিচের পরে থাকতে পারে, হি said to me, কখনো কখনো অর্ধেক থাকতে পারে হি said, আবার কখনো কখনো থাকতে পারে said he। এটা কিন্তু আমাদের জানা বা মনে রাখা খুবই দরকার। তাহলে আমরা জানলাম যে ন্যারেশনের সেন্টেন্সগুলোর দুইটা অংশ থাকে, একটা অংশ ইনভার্টেড কমার ভেতরে, যেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, আরেকটা অংশ থাকে ইনভার্টেড কমার বাহিরে, যেটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। এবং আমরা আরও জানলাম রিপোর্টিং স্পিচ সামনে থাকতে পারে, রিপোর্টিং স্পিচ পেছন দিকেও থাকতে পারে বা রিপোর্টেড স্পিচের পরেও থাকতে পারে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটি জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে এইখানে যে সাবজেক্টটি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এবং এইখানে রিপোর্টিং স্পিচের এইখানে যে ভার্বটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং এইখানে যে অবজেক্টটা রয়েছে সেটা হলো রিপোর্টিং স্পিচের অবজেক্ট। তাহলে আমরা জানলাম রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বা রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং অবজেক্ট। একইভাবে রিপোর্টেড স্পিচের এইখানে যে তোমরা শব্দটি দেখতে পাচ্ছ, সেটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এবং রিপোর্টেড স্পিচের এইখানে যে ভার্ব দেখতে পাচ্ছ, সেটা হলো রিপোর্টেড ভার্ব। এছাড়া এই পাশে কিন্তু রিপোর্টেড স্পিচে অবজেক্ট থাকতে পারে, পজিটিভ থাকতে পারে এবং অন্যান্য ওয়ার্ডও থাকতে পারে। তাহলে আমরা কি জানলাম, যে আমরা জানলাম যে ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা সেটা রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা সেটার নাম রিপোর্টেড স্পিচ। আমরা আরও জেনেছি রিপোর্টিং স্পিচটা রিপোর্টেড স্পিচের সামনে থাকতে পারে, রিপোর্টেড স্পিচের পরেও থাকতে পারে। আমরা আরও জানলাম রিপোর্টিং স্পিচের এইখানে যে থাকে সে সাবজেক্ট, এখানে যে থাকে সে ভার্ব, এখানে যে থাকে সে হলো রিপোর্টিং স্পিচের অবজেক্ট, এটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এটা রিপোর্টেড স্পিচের ভার্ব। আমাদের এই শব্দগুলোকে ভালো করে মনে রাখতে হবে, কারণ রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচে যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তন করার সময় এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা জানব যে রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচের, আমি আরেকবার লিখে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। He said to Kamal, I love my country, COUNTRY। হ্যাঁ, he said to Kamal, I love my country। এখানে আমরা একটা জিনিস শিখব, আমি একটু চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। He told Kamal that he loved his country। হ্যাঁ, COUNTRY। আমরা নিয়মে ঢোকার আগে, আমরা কিন্তু ন্যারেশন পরিবর্তন করার নিয়ম এখনো শুরু করিনি। নিয়মে ঢোকার আগে আমরা একটু দেখব সেন্টেন্সগুলোর কোন কোন স্থানে প্রধান প্রধান পরিবর্তনগুলো ঘটে। তোমরা একটু দেখো যে ডিরেক্ট স্পিচে এইখানে ছিল সেড টু, এবং এই সেড টু পরিবর্তন হয়ে ইনডিরেক্ট স্পিচে কিন্তু টোল্ড হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে ডিরেক্ট স্পিচের রিপোর্টিং স্পিচে, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বের এখানে একটা পরিবর্তন হয়, এবং তোমরা দেখতে পাচ্ছ যে উপরে ইনভার্টেড কমা ছিল, এখন সেই ইনভার্টেড কমাটা নাই, তার বদলে একটা দ্যাট এসেছে। তার মানে আমরা জানলাম যে ইনভার্টেড কমার এখানে একটা পরিবর্তনের ঘটনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা আই ছিল, ঠিক আছে, ডিরেক্ট ন্যারেশনে,
সেখানে ইনডিরেক্ট করার সময় আইটা পরিবর্তন হচ্ছে, তাহলে এইখানে একটা পরিবর্তন হতে পারে। আমরা দেখলাম যে এখানে একটা লাভ রয়েছে ভার্ব, যেটা নিচে এসে লাভড হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে এখানেও একটা পরিবর্তনের একটা ঘটনা রয়েছে। তারপরে এখানে ছিল মাই, একটা পজিটিভ, মাইটা পরিবর্তন হয়ে নিচে কি হয়ে গেছে, হিজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা জানলাম এরকম পজিটিভ থাকলে সেখানেও পরিবর্তন হতে পারে। এছাড়াও আরও কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন হবে। আমরা ধীরে ধীরে যখন নিয়ম পড়তে শুরু করব তখন এই বিষয়গুলো সম্পর্কে আরও পরিষ্কার ধারণা লাভ করব। তবে তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কোথায় কোথায় পরিবর্তন হতে পারে। আমি কিন্তু বলিনি যে পরিবর্তন হবেই, তবে তোমাদের সবাইকে মনে রাখতে হবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করার সময় সম্ভাব্য পরিবর্তন হওয়ার স্থানগুলো কোনগুলো। যেমন এইখানে রিপোর্টিং ভার্বের এখানে একটা পরিবর্তনের ঘটনা ঘটে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, তোমরা একটু লক্ষ্য রাখবা। ইনভার্টেড কমার এখানে একটা পরিবর্তনের বিষয় আছে, ঠিক আছে, এখানে পরিবর্তন হয়, সাবজেক্ট পরিবর্তন হতে পারে, তারপরে ভার্বটা পরিবর্তন হতে পারে, পজিটিভ পরিবর্তন হতে পারে, অবজেক্ট থাকলে অবজেক্ট পরিবর্তন হতে পারে এবং আরও কিছু অন্যান্য শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন হতে পারে। তো এই পরিবর্তনগুলো কেন হয়, কখন হয় এবং কিভাবে হয় এবং পরিবর্তন হয়ে কি ঘটে সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে সামনে জানতে পারবো। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। তো আমি একদম আমি ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত প্রধান প্রধান যে বিষয়গুলো শিখেছি তা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা একটু মনে করার চেষ্টা করো যে তোমরা এই বিষয়গুলো ভালোভাবে শিখতে পেরেছো কিনা। আমরা শিখতে পেরেছি ন্যারেশন কাকে বলে, আমরা শিখতে পেরেছি ন্যারেশন কত প্রকার, ন্যারেশন 2 প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আমরা আরও শিখেছি ডিরেক্ট ন্যারেশন কাকে বলে, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে। আমরা শিখেছি রিপোর্টিং স্পিচ কাকে বলে, রিপোর্টেড স্পিচ কাকে বলে। আমরা আরও শিখেছি রিপোর্টিং স্পিচের অবস্থানটা কোথায় এবং রিপোর্টেড স্পিচের অবস্থানটা কোথায় থাকে। আমরা আরও চিনেছি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, রিপোর্টিং স্পিচের ভার্ব, রিপোর্টিং স্পিচের অবজেক্ট। আমরা আরও চিনেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব, রিপোর্টেড স্পিচের অবজেক্ট বা পজিটিভ কোথায় থাকে। এবং আমরা সর্বশেষে যে বিষয়টি দেখেছি সেটা হলো ন্যারেশনের কোন কোন অংশে সম্ভাব্য পরিবর্তন হতে পারে। এই ছিল আজকের ক্লাস। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।